টু বেঙ্গল টেকনোলজি। আমরা আজকে ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজমের এমসিকিউগুলো আলোচনা করব, যেটা চ্যাপ্টার 6-এর মধ্যে পড়ছে। এর আগে 5টা চ্যাপ্টারে আমরা বিভিন্ন টপিকের ওপর এমসিকিউ আলোচনা করেছি। যদি তোমরা কেউ দেখোনি তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, পরপর সাজানো আছে। কোশ্চেন নাম্বার 1, the magnetic lines of force moves from outside a magnet. ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স কোথা থেকে কোথা মুভ করে? সাউথ পোল টু নর্থ পোল, নর্থ পোল টু সাউথ পোল, নর্থ পোল টু ফ্রি স্পেস টু নর্থ পোল। তাহলে এটা একটা ছবি ড্র করি, তারপর বলছি। দেখতে পাচ্ছি আবার ছবি ড্র করেছি। এটা একটা বার ম্যাগনেট, এটা নর্থ পোল, সাউথ পোল। তাহলে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, যাকে বলরেখা বলা হয়, সেগুলো কী হয়, এখান থেকে নর্থ থেকে উৎপন্ন হয় আর সাউথে গিয়ে মিশে যায়। তো এইগুলো হচ্ছে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, অথবা এগুলোকে ফ্লাক্সও বলা হয়। এই অদৃশ্য লাইনগুলোই কন্টিনিউ নর্থ পোল থেকে প্রডিউস হয়ে সাউথ পোলে গিয়ে মেশে, অসংখ্য পরিমাণে বেরোয়। তাহলে আমাদের আনসার হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোল। কোশ্চেন নাম্বার 2, ইন আ ম্যাগনেট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ স্ট্রংগেস্ট অ্যাট। একটা ম্যাগনেট, একটা চুম্বক, তার চুম্বকত্ব সব থেকে বেশি কোথায়, বা ম্যাগনেটিক ফিল্ড সব থেকে বেশি স্ট্রং কোথায়, সেটা আমাকে বলতে হবে। এই ছবিটি দেখো, এইটা হচ্ছে পোল, নর্থ পোল, সাউথ পোল, বা উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তো সব থেকে বেশি স্ট্রংগেস্ট যেখানে হয় সেটা হচ্ছে এই পোলটাতে। এই পোলে এইখানে আর এখানে সব থেকে বেশি আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে। আর এখান থেকে যত মিড পয়েন্টের দিকে এগিয়ে যায় আর এখান থেকে যত মিড পয়েন্টের দিকে আসে, তো মিড পয়েন্টে নেগলিজিবল বা সব থেকে কম এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকে, অথবা তার ক্ষমতা সব থেকে কম ওইখানে মাঝখানে। সো আমাদের আনসার হচ্ছে দ্য পোল অফ আ ম্যাগনেট, পোলে সব থেকে বেশি। কোশ্চেন নাম্বার 3, an invisible field that exists between the two ends of a magnet is known as। একটা অদৃশ্য ক্ষেত্র যেটা দুটি পোলের মধ্যে, দুটি এন্ডের মধ্যে এক্সিস্ট করেছে, সেটাকে কি বলা হয়? ইলেকট্রিক ফিল্ড বলা হয়, না ম্যাগনেটিক ফিল্ড বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হয়, না ইনভিজিবল ফিল্ড বলা হয়? তাহলে একটা ম্যাগনেট আছে, যে আমি ছবিটাকে ড্র করেছি, দেখো এটা একটা ম্যাগনেট। আর এই যে বলরেখাগুলো বা ফ্লাক্সগুলো বা ম্যাগনেটিক ফোর্স অফ লাইন যাই বলি, তো এইগুলো অদৃশ্য কিন্তু। তো এই অদৃশ্য একটা চারিদিকে তার ক্ষেত্র তৈরি করেছে। এই ক্ষেত্রের মধ্যে কোনো যদি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ আয়রন, কোবাল্ট, নিকেল অথবা অ্যালনিকো, এই সমস্ত জিনিস যদি আসে তাহলে তাকে, অথবা অন্য কোনো ম্যাগনেট আসে তাহলে তাকে আকর্ষণ করবে। তো এই ইনভিজিবল ফিল্ডটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। এবার এইটা যদি ইলেকট্রিসিটি দিয়ে ম্যাগনেটটা তৈরি করা হয়, সেক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় তাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলতে পারি। সো আনসার ইজ ম্যাগনেটিক ফিল্ড, বি। কোশ্চেন নাম্বার 4, দ্য ফ্লাক্স ডেন্সিটি অফ আ সলিনয়েড অর কয়েল ক্যান বি ইনক্রিজড। এবার একটা সলিনয়েড আছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেট আছে অথবা কয়েল আছে, তার ফ্লাক্স ডেন্সিটিটা কীভাবে ইনক্রিজ করা যায়? তো দেখি। তো আমি যে আগে বললাম যে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন অথবা ফোর্স অফ লাইন বা ফ্লাক্স যেগুলো আসছে নর্থ থেকে সাউথে যেগুলো আসছে, আর আমি এখানে একটা ইলেকট্রোম্যাগনেট ড্র করেছি। দেখো, এটা একটা সাপ্লাই, এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, আর তার ফলে কী হচ্ছে, এদিকে নর্থ পোল আর এদিকে সাউথ পোল তৈরি হচ্ছে। এটা একটা ইলেকট্রোম্যাগনেট। এখন এই মাঝখানে যে জিনিসটা দেওয়া সেটাকে বলা হচ্ছে কোর। এই কোরটা কী করে, যদি কোরটা না দেওয়া থাকতো তাও কিন্তু এদিকে সাউথ থেকে নর্থ তৈরি হতো। তার ফলে এটা কী হতো, ইলেকট্রোম্যাগনেটিক লাইন্সগুলো এইভাবে এখান থেকে বেরিয়ে এদিকে আসতো আর সাউথে এসে মিশতো। এখন যদি এই কোরটা দেওয়া হয়, তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক যে লাইনগুলো আছে সেগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে না গিয়ে এক জায়গায় কনসেন্ট্রেট হয়ে এখানে তার পাওয়ারটাকে বাড়াবে।
সেই জন্য এখানে একটা আয়রন কোর দেওয়া হয়। তো কোশ্চেন্স আমাদের এখানে হচ্ছে যে দ্য ফ্লাক্স ডেন্সিটি অফ আ সলিনয়েড, এটা একটা সলিনয়েড, তো ফ্লাক্স ডেন্সিটি ক্যান বি ইনক্রিজ, কীভাবে ইনক্রিজ করা যায়। অপশানগুলো দেখি। এ, ইনসার্টিং অ্যান আয়রন কোর, ইনসার্টিং a brass core, surrounding it with plastic cover, ডি, সারাউন্ডিং ইট উইথ অ্যান অ্যালুমিনিয়াম কভার। তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের এ, ইনসার্টিং অ্যান আয়রন কোর। যদি আয়রন কোর দিই ওখানে তাহলে ফ্লাক্সগুলো কনসেন্ট্রেট এক জায়গায় হবে, তার ফলে ফ্লাক্স ডেন্সিটিটা বাড়বে। তো আনসার ইজ এ। Question number 5. In a given figure, A and B are two bars magnet and C and D are two soft iron bars, so which are called, এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে। এটা হচ্ছে এ হচ্ছে একটা চুম্বক, বি হচ্ছে একটা চুম্বক ম্যাগনেট বার, আচ্ছা সি হচ্ছে একটা আয়রন বার, আর ডি হচ্ছে একটা আয়রন বার। এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটাকে কী বলা হয়? তো অপশন দেখি আমরা। এ, কভার্স, কাপলার্স, কোর্স, কিপার্স। তো এইটাকে, এই অ্যারেঞ্জমেন্টটাকে কিপার্স বলা হয়। কিপার্স এটা কোথায় কী জন্য কাজে লাগে? যদি এখানে সাইডে যদি দুটি আয়রন বার দেওয়া হয় আর এই ম্যাগনেট রাখা হয় এই অ্যারেঞ্জমেন্টে, তাহলে এর যে পাওয়ারটা সেটা বাড়বে, পাওয়ারটা বেশি হবে, অর্থাৎ স্ট্রংগেস্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে এই অ্যারেঞ্জমেন্টটা। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে উপরে যে দেওয়া হয়েছে নর্থ সাউথ, তার নিচে দেওয়া আছে সাউথ নর্থ, এইভাবে অ্যারেঞ্জমেন্টটা করা হয়। তার ফলে কি হয়, এর চুম্বক তো দীর্ঘদিন ধরে স্থায়ী হয়। কোশ্চেন নম্বর 6. ইলেকট্রোম্যাগনেটস আর ইউজড ইন, ইলেকট্রোম্যাগনেট কোথায় ব্যবহার করা হয়? ইলেকট্রোম্যাগনেট হেডফোনস, মাইক্রোমিটার্স, রিলেজ, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টস। তাহলে রিলেতে ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়। কয়েল থাকে, কয়েলে যখন সাপ্লাই দিয়ে দিই তখন ওটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়ে যায়। এনও, এনসি যে সমস্ত টার্মিনাল থাকে সেগুলো তখন এনসি নর্মালি ক্লোজড যেটা থাকে সেটা এনার্জাইজড হয়। কোশ্চেন নাম্বার 7. The polarity of a current carrying solenoid can be decided by employing, এবার কারেন্ট ক্যারিং একটা সলিনয়েড আছে, যে সে সলিনয়েডের পোলারিটিটা কীভাবে নির্ণয় করব? যেমন এখানে আমি ড্র করেছি, এটা একটা সলিনয়েড ইলেকট্রোম্যাগনেট, তো তার পোলারিটি যেমন এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে এই দিক থেকে, এই কয়েলের মধ্যে এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তার ফলে কী হচ্ছে, এদিকে নর্থ হয়েছে এদিকে সাউথ হয়েছে। তো এই যে নর্থ সাউথটা কোন দিকে হবে কারেন্ট ফ্লোর ডিরেকশন অনুসারে, সেটা আমরা কীভাবে জানবো, সেটা হচ্ছে এখানে প্রশ্ন। তাহলে অপশানগুলো দেখি। একটা হচ্ছে কর্ক স্ক্রিউ রুল, হেলিক্স রুল, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, এটা চলবে না, থাম্ব রুল নয়। এখানে হেলিক্স রুল থেকে কি জানতে পারি যে কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তার সেই অনুসারে কোন দিকে সাউথ অথবা কোন দিকে নর্থটা তৈরি হবে সেটা আমরা জানতে পারবো। আর কর্কস্ক্রু রুল থেকে আমরা জানতে পারি যে ইলেকট্রোম্যাগনেটের ফিল্ডটা কোন দিকে, ফিল্ড যেটা তৈরি হচ্ছে ম্যাগনেটের তার ডিরেকশানটা আমরা জানতে পারবো কর্কস্ক্রু দিয়ে অথবা থাম্ব রুল দিয়ে। আর ফ্লেমিং হ্যান্ড রুল তো সে আলাদা জিনিস, যেটা জেনারেটর কাজে লাগে। সো আনসার ইজ হেলিক্স রুল। নেক্সট, দ্য রিলেটিভ পারমিটিভিটি অফ আ ফ্রি স্পেস ইজ, ফ্রি স্পেসের পারমিটিভিটিটা কত হয়? রিলেটিভ পারমিটিভিটি, আপেক্ষিক পারমিটিভিটি হয় ফ্রি স্পেসে ইকুয়াল টু 1, এটা মুখস্থ রাখতে হবে। কোশ্চেন নাম্বার 9. আইএস ইউনিট অফ ফ্লাক্স ডেন্সিটি, আইএক্স অথবা এসআই ইউনিট একই, আবার ফ্লাক্স ডেন্সিটির এসআই ইউনিটটা অথবা আইএস ইউনিটটা কী? তো ওয়েবার দেওয়া আছে, ওয়েবার পার মিটার দেওয়া আছে, ওয়েবার মিটার স্কোয়ার অ্যান্ড মিটার পার ওয়েবার। তো আমাদের হবে ওয়েবার পার মিটার স্কোয়ার। কোশ্চেন নাম্বার 10. দ্য অ্যাট্রাকটিভ ফোর্স অফ অ্যান ইলেকট্রোম্যাগনেট ক্যান বি ইনক্রিজড বাই, তো ইলেকট্রোম্যাগনেটের যে আকর্ষণ ক্ষমতা, আকর্ষণ পাওয়ার, সেটা কিভাবে ইনক্রিজ করা যায়? কোশ্চেন হচ্ছে ইনক্রিজিং কারেন্টটাকে ইনক্রিজ করে না ডিক্রিজিং রিলাক্টেন্স অফ দ্য কোরের রিলাক্টেন্সটাকে ডিক্রিজিং, রিলাক্টেন্স মানে হচ্ছে রিলাক্টেন্স যত কম হবে তো তত ভালো, তত ইজি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অফ লাইনগুলো পাস করতে পারবে। সুতরাং রিলাক্টেন্স করে যত কম হবে তত ভালো সেটা।
সি হচ্ছে নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল, পাক সংখ্যা বাড়িয়ে। ডি অল দ্য অ্যাবাভ। তাহলে সবগুলোই করা যাবে। যখন কারেন্টের ভ্যালু বাড়াবো তখন ফোর্সটা বেড়ে যাবে। ডিক্রিজিং যদি করি তো ওটাও বেড়ে যাবে। ডিক্রিজিং যদি রিলাক্টেন্সটা করে দিই তাহলে ইজিলি পাস হতে পারবে ফ্লাক্সগুলো। আর সি নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েলের টার্নস সংখ্যা যদি বাড়িয়ে তাহলেও তার পাওয়ার বেড়ে যাবে। সুতরাং আমাদের আনসার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 11, দ্য প্লাঞ্জার অফ আ ম্যাগনেটিক ক্লাচ শুড হ্যাভ। একটা ম্যাগনেটিক ক্লাচ যে প্লাঞ্জারটা থাকে, প্লাঞ্জার অফ আ ম্যাগনেটিক ক্লাচ শুড হ্যাভ লো রিলাক্টেন্স থাকা দরকার, হাই রিলাক্টেন্স থাকা দরকার, হাই রেজিস্ট্যান্স থাকা দরকার, লো পারমিটিভিটি থাকা দরকার। তো প্লাঞ্জার হচ্ছে একটা মুভেবল স্ট্রিপ অথবা বার। যখন ইলেকট্রোম্যাগনেট যখন এনার্জাইজ হলো, সাপ্লাই দিলাম, তারপরে রিলেতে যেমন একটা সিস্টেম থাকে, স্ট্রিপ থাকে, সেই স্ট্রিপটা কী হয়, স্ট্রিপ যখনই সাপ্লাই দিলাম রিলেতে তখন কী হবে, ওটা এনার্জাইজ হবে ইলেকট্রোম্যাগনেটটা, তার সঙ্গে যে স্ট্রিপটা সেই স্ট্রিপটাকে এভাবে টেনে নামিয়ে নেবে, এখান থেকে এভাবে টেনে নামিয়ে নেবে যখন এনার্জাইজ হবে। তো এই প্লাঞ্জার যেটা আছে, তো এটা তখন এর যত রিলাক্টেন্সটা যত কম হবে তার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তত ভালো পাস করবে, সেজন্য ওটা বেশি স্ট্রঙ্গার হবে। সেজন্য প্লাঞ্জারটা আছে তার লো রিলাক্টেন্স পাথ থাকা দরকার, তাহলে হাই ম্যাগনেটিক ফ্লাক্স তাতে লিঙ্ক হবে, শক্তিটা বাড়বে। কোশ্চেন নাম্বার 12, দ্য ইনস্ট্রুমেন্ট শোন ইন দ্য ফিগার ইজ কল্ড। এখানে একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, তো এই ইনস্ট্রুমেন্টটাকে কী বলা হয়? দেখেই বুঝতে পারছো এটা একটা কম্পাসের মতো। দেখি অপশান কী আছে। অপশান এ লোড স্টোন, বি ম্যাগনেটিক কম্পাস, গিরোমিটার, আর গনিওমিটার। তো এখানে ম্যাগনেটিক কম্পাসটা হবে। গিরোমিটারটা ব্রেনের কোনো ট্রিটমেন্ট করার জন্য দরকার হয়। আর ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, as the field intensity H in a core is increased, the flux density, যদি ফিল্ড ইন্টেন্সিটি যদি বাড়ে তাহলে ফ্লাক্স ইন্টেন্সিটি কী হবে, বাড়বে না কমবে না জিরো হয়ে যাবে না কোনো চেঞ্জ হবে না? অবভিয়াসলি ফিল্ড ইন্টেন্সিটি যদি বাড়তে ফ্লাক্স ডেন্সিটি অবশ্যই বাড়বে, ইজ ইনক্রিজড। কোশ্চেন নাম্বার 14, ম্যাগনেটাইজেশন কার্ভস, যেটাকে হিস্টেরিসিস কার্ভ বলা হয়, কী জন্য ব্যবহার করা হয়? ইন ডিসাইডিং এডি কারেন্ট লস, ইন deciding hysteresis loss, in deciding both eddy current and hysteresis losses, D in determining the flux density of a core। তাহলে D determining the flux density of the core, কোরের ফ্লাক্স ডেন্সিটিটাকে নির্ণয় করার জন্য ওই হিস্টেরিসিস কার্ভটা ইউজ করা হয়। কোশ্চেন নাম্বার 15, the quantity of magnetizing force required to counterbalance the residual magnetism of a magnetic material is referred as। এখন the quantity of magnetism force required to counterbalance the residual magnetism, residual magnetism কাকে বলা হয়? যখন আমি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে যাব, অথবা যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, তো ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে যখন ওটাকে ম্যাগনেট তৈরি করব, অথবা একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে, সেই পার্মানেন্ট ম্যাগনেটের পাশে একটা আয়রন বারকে নিয়ে এলাম, বা কোবাল্ট হতে পারে, যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলে হবে। তো কিছু সময়ের জন্য ওই আয়রনটা বা ওই লোহাটা ম্যাগনেটাইজিং হয়ে যাবে, ওটা ম্যাগনেটাইজড হয়ে যাবে। এবার ম্যাগনেটাইজড হয়ে যাওয়ার ফলে যখন আমি ওটাকে সরিয়ে নেব, ম্যাগনেটটাকে যখন সরিয়ে নেব, তখন কিছুক্ষণ পর্যন্ত ওই আয়রন বারের মধ্যে তার ম্যাগনেটিক ধর্মটা থেকে যাবে, চুম্বকত্ব ধর্মটা থেকে যাবে। তো যে সমস্ত ম্যাটেরিয়ালে এটা থেকে যায় বেশিক্ষণ ধরে, তো বলা হয় তার যে রেসিডুয়াল বেশি বা রিটেন্টিভিটি বেশি। অর্থাৎ এই ঘটনাটা যে ম্যাগনেটটা সরিয়ে নেওয়ার পরে তার মধ্যে কিছুক্ষণ ম্যাগনেটিজমটা থেকে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে রেসিডুয়াল। তো এই কাউন্টার ব্যালেন্স করার জন্য এই রেসিডুয়াল ম্যাগনেটিজমটাকে তড়িৎ সরানোর জন্য
কি করা হয়, অর্থাৎ ওই ম্যাটেরিয়ালটাকে ডিম্যাগনেটাইজ করার জন্য কি করতে হয়। ডিম্যাগনেটাইজিং ফোর্স দরকার, এটাকে ডিম্যাগনেটাইজ ফোর্স বলে, না রিপালসিভ ফোর্স বলে, না ম্যাগনেটাইজিং ফোর্স বলে, না কোরসিভ ফোর্স বলে। তো যে প্রসেসের মাধ্যমে ওই রেসিডুয়াল ম্যাগনেটিজমটাকে কাউন্টার ব্যালেন্স করতে হয়, ওটাকে মুভ করতে হয় বা এলিমিনেট করতে হয়, সেই প্রসেসটাকে কোরসিভ ফোর্স বলা হয় এই সিস্টেমটাকে। কোশ্চেন নাম্বার 16, NO অর্থাৎ নর্মালি ওপেন কন্ট্যাক্ট অফ আ রিলে। রিলেতে আমরা জানি নর্মালি ওপেন থাকে, নর্মালি ক্লোজ থাকে, আর দুটি কয়েলের দুটি লিড থাকে, আর একটা কমন থাকে, এই তিনটে টার্মিনাল থাকে। তো এখানে বলা হচ্ছে যে নর্মালি ওপেন কন্ট্যাক্ট অফ আ রিলে গেট ক্লোজড হোয়েন দ্য রিলে গেটস এনার্জাইজ। যখন কয়েলের দুটো রিলেকে এনার্জাইজ করা হলো, অর্থাৎ সাপ্লাই দেওয়া হলো, তখন NO স্ট্রিপটা কি হয়, ক্লোজ সার্কিট হয়ে যায়। গেট ওপেন হোয়েন দ্য রিলে গেটস এনার্জাইজ, যখন রিলেটাকে এনার্জাইজ করা হলো অর্থাৎ সাপ্লাই দেওয়া হলো, তখন কি ওপেন হয়ে যায়, ওপেন সার্কিটের মতো কাজ করে। আর সি গেট ক্লোজড হোয়েন দ্য রিলে গেটস ডি এনার্জাইজড, বন্ধ ক্লোজ হয়ে যায়, ক্লোজ সার্কিট হয় যখন কয়েলটা, রিলের কয়েলটা ডি এনার্জাইজড হয়ে যায়। ডি রিমেন ওপেন ইন এনার্জাইজড অ্যাজ ওয়েল অ্যাজ ডি এনার্জাইজড স্টেট অফ আ রিলে। সব সময় ওপেন হয়েই থাকে, কয়েলটা এনার্জাইজড হয় অথবা ডি এনার্জাইজড হয়। তো আমাদের আনসার হচ্ছে নর্মালি ওপেন যেটা থাকে সেটা গেট ক্লোজড হয়ে যায়। আনসার ইজ এ। এইখানে দেখো আমি ছবি ড্র করলাম, তো এইটা হচ্ছে নর্মালি ওপেন, এখানে এখন কোনো ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়নি। তো তখন এই যে মেন সাপ্লাই যেটা, যার মধ্যে দিয়ে মেনটা যাবে, মেন সাপ্লাইটা যাবে, তো এইটা কানেক্ট হয়ে আছে এর সঙ্গে, নর্মালি ক্লোজ এই টার্মিনালের সঙ্গে কানেক্ট হয়ে আছে। আর এই টার্মিনালটা হচ্ছে নর্মালি ওপেন, আর এইটার সঙ্গে একটা স্প্রিং লাগানো থাকে, যেটা কখন এর সঙ্গে থাকে, যখন এটা এনার্জাইজ হয়ে গেল, যখন এটাকে ভোল্টেজ আমি অ্যাপ্লাই করে দিলাম, এটা সার্কিটটা এনার্জাইজ হয়ে গেল, এটা ম্যাগনেটে পরিণত হয়ে গেল, তখন কি করবে, এইটাকে টেনে এর সঙ্গে লাগিয়ে দেবে। অর্থাৎ যখনই এটা এনার্জাইজড হলো, তখনই এই কানেকশানটা মেন সাপ্লাইটা এর সঙ্গে চলে গেল। আর যখন এটা আবার যখন এটাকে সাপ্লাইটা কেটে দিলাম, তখন আবার এই স্ট্রিপটা ওখান থেকে এখানে চলে আসবে। অর্থাৎ নর্মাল অবস্থায় সবসময় এইটা এর সঙ্গে NCর সঙ্গে, নর্মালি ক্লোজডের সঙ্গে কানেক্ট হয়ে থাকছে। যখন এনার্জাইজড হচ্ছে তখনই ওর সঙ্গে লেগে যাচ্ছে, নর্মালি ওপেনের সঙ্গে লেগে থাকছে। নর্মাল অবস্থায় ওপেন বলাটাকে নর্মালি ওপেন বলা হয়। কোশ্চেন নাম্বার 17, স্পার্কিং অ্যাট দ্য রিলে কন্ট্যাক্ট ইজ ইনক্রিজড ইফ দ্য সার্কিট টু বি কন্ট্রোলড ইজ। রিলে সার্কিট, রিলের যে কন্ট্যাক্টগুলো আছে সেটা স্পার্কিং হয়। স্পার্কিংটা কি হয়, কী জন্য হয়? স্পার্কিংটা হয় তার যে AC ফ্রিকোয়েন্সি যে তার মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য স্পার্কিংটা হয়, ফ্রিকোয়েন্সি যায়। এবার এটা সব ফ্রিকোয়েন্সিটা বেশি যাওয়ার জন্য স্পার্কিংটা হয়। এবার এটাকে মিনিমাইজড করা হয় জেনারেলি, কিন্তু স্পার্কিংটা কোন ধরনের লোডে বেশি হয়? কোশ্চেন হচ্ছে এটা ইনক্রিজ হয়। তাহলে যেমন আমরা সাবমার্সিবল মোটর চালাই, তো যে সাবমার্সিবল যে মোটরটা আছে সেটা কি, সেটা হচ্ছে একটা ইন্ডাকটিভ লোড। আমরা প্যানেল মিটারে আমাদের কন্ট্যাক্টর লাগানো থাকে, রিলে লাগানো থাকে। তো যখন রিলে দিয়ে ওটাকে ইন্ডাকটিভ লোডকে কন্ট্রোল করা হচ্ছে, তো একটা শব্দ হয়। প্যানেলের কাছে যদি কান দিয়ে শোনো তো দেখবে এক ধরনের শব্দ হয়। তো এটা এই জন্যই হয় যে এটা যে লোডটা আমি চালাচ্ছি রিলে দিয়ে, সেটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ লোড, সেই জন্য। তো আনসার ইজ ইন্ডাকটিভ লোড। Question number 18, if the tension of the return spring of a relay is increased, then রিলের যদি যে স্প্রিংটা আছে তার টেনশনটা যদি বেশি হয়, তাহলে কি হবে বলি। আমি আগে বললাম এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এইটা একটা স্প্রিংয়ের সঙ্গে লাগানো থাকে। যখন এনার্জাইজ হয় এটা এর সঙ্গে টাচ হয়ে যায়, তারপর যখন এটা যখন সাপ্লাই কেটে যায়, তখন এটা আবার এর সঙ্গে এসে লেগে যায়, স্প্রিং একে টেনে এর সঙ্গে লাগিয়ে রাখে। ঠিক আছে, এইটা হয়। তাহলে আমাদের কোশ্চেন্স হচ্ছে, যদি এই স্প্রিংয়ের টেনশনটা যদি বেশি হয়, খুব যদি খুব জোরে লাগিয়ে দেওয়া থাকে, এটা লাগানো থাকে, এঁটে থাকে খুব জোরে, খুব স্ট্রংলি, তাহলে কী হবে, তাহলে এটা যখন সাপ্লাই দেবো, এটা এনার্জাইজড হলো, তাহলে
এখান থেকে এটাকে টাচ করানোর জন্য কি করতে হবে, এখানে বেশি পাওয়ার লাগবে, যদি এটা স্ট্রংলি লেগে আছে সেই জন্য কী করতে হবে, এখানে কারেন্টের অ্যামাউন্ট যদি বেড়ে যায় তাহলে এখানে হাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার ফলে এটা কী করবে, স্ট্রংলি টেনে ওকে উপরে চাপিয়ে দেবে। তো দেখা যায় কোশ্চেন আমাদের অপশানে কী দেওয়া আছে, তো আনসার এখানে দেওয়া আছে, দেখো মোর কারেন্ট উইল বি রিকোয়ার্ড টু হোল্ড দ্য আর্মেচার, এটাই আনসার হবে, বাকিগুলো পড়লাম না, পড়ে নিয়ে তোমরা। কোশ্চেন নাম্বার 19, দ্য গিভেন ফিগার এক্সপ্লেন, এখানে একটা ফিগার দেওয়া আছে, এটা কি বোঝাচ্ছে এটা দিয়ে। এখানে দেখতে পাচ্ছ কারেন্ট যদি এই দিক থেকে ফ্লো হচ্ছে, এই দিকে ঘুরছে এইটা, আর এখানে এই দিক থেকে কারেন্ট ফ্লো হয়ে এই দিকে আসছে, তো এইটা একটা নর্থ পোল তৈরি হচ্ছে, এটা সাউথ পোল তৈরি হচ্ছে। তো এই সিস্টেমটা হেলিক্স রুল দিয়ে নির্ণয় করা হয়, এন্ড রুল দিয়ে, করেক্স রুল দিয়ে, নান অফ দিস। তাহলে এটা এন্ড রুল বলে একটা রুলস আছে, সেই রুল দিয়ে এটাকে ডিটারমাইন করা যায়, যেটা এটা এক্সপ্লেন করেছে এন্ড রুলকে। অর্থাৎ যখন কারেন্টটা ক্লক ওয়াইজ যখন ঘুরছে, কারেন্টটা ক্লক ওয়াইজ ঘড়ি কাটার দিকে, তখন দিকে সাউথ পোল তৈরি হচ্ছে, আর যখন অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্টটা ফ্লো হচ্ছে তখন সেদিকে নর্থ পোল তৈরি হচ্ছে। এটা হচ্ছে এন্ড রুল। লাস্ট কোশ্চেন ফর টুডে, দ্য সাউন্ড প্রডিউসিং কম্পোনেন্ট অফ অ্যান এসি ইলেকট্রিক বাজার। ইলেকট্রিক বাজার মানে হচ্ছে তোমার সাউন্ড প্রডিউস করবে। তো সাউন্ড বাজারের মধ্যে যে এলিমেন্টটা থাকে, যে কম্পোনেন্টটা থাকে, যেটা সাউন্ড প্রডিউস করে বাজারে, সেটা কি, বেল না রিড, গং, নন অফ দিস। তো রিড বলে একটা কম্পোনেন্ট থাকে, যেটা যে বাজারের মধ্যে শব্দটাকে তৈরি করার জন্য দায়ী, অর্থাৎ রিড জিনিসটাই বাজারে শব্দটা তৈরি করে। বাজারের ভেতরে রিড থাকে আর রিডটার জন্যই সাউন্ডটা প্রডিউস হয়। ওকে, থ্যাংক ইউ।